তুমি বাইরে গিয়েছিলে ভালো কথা, বলে গিয়েছো আমাকে। অন্তত একটা ফোন কল বা একটা মেসেজ করতে পারতে না? হাতে ব্যথা ছিল, এই হাত আজ কেটে ফেলবো আমি। যেই হাত কোনো ভালো কাজে লাগে না, লাগে শুধু বাতরামিতে। আরবিন রিদির হাতের তালু চেপে ধরল এবার। রিদি ছিটকে সরে যেতে চেয়েও পারল না। ব্যথায় আরবিনকে ধাক্কা দিল। আরবিন এবার আরো ক্ষেপে গিয়ে তপ্ত দৃষ্টিতে তাকালো রিদির দিকে। জোরে চেঁচামেচি করে বলল, যেই ফোন কোনো দরকারে পাওয়া যায় না, সেই ফোনের কোনো প্রয়োজনীয়তা নেই। কতবার কল দিয়েছি তোমাকে, কতবার? চোখ দুটো খুলে একটু দেখো তো, একটু কমন সেন্স নেই তোমার? একা ফ্ল্যাটে লক করে রেখে গেছি নিরাপত্তার কথা চিন্তা করে, আর তুমি রাগ যে দেখিয়ে কোনো কিছু পরোয়া না করে বেরিয়ে তো গেলেই, তার উপর ফোন সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দিলে। কোথায় না খুঁজেছি তোমাকে, খুঁজতে খুঁজতে একবার অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা হয়েছে। দিশেহারা হওয়ার কারণে ফুলদানি হাতে লেগে পড়তেই সেটা তুলতে গিয়ে হাত কেটেছে। আরও কিছু হওয়ার বাকি আছে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, কথা বলছো না কেন? রিদির কাঁধ ধরে ঝাঁকায় আরবিন। রিদি এতক্ষণ চুপ ছিল, এবার ধীরে ধীরে মুখ তুলে বলে, আমি কেন আপনাকে এত কৈফিয়ত দিতে যাব? আর আপনি বা কে আমাকে এত প্রশ্ন করার? কোনো অধিকার নেই আপনার। একই ছাদের নিচে দায়ে পড়ে আছি বলে একদম অধিকার বোধ খাটাতে আসবেন না। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না মোটেও। আমি যেখানে খুশি যাব, যা খুশি করব, ইচ্ছে হলে ফোন সাইলেন্ট করে রেখে দিব। আপনাকে এত ভাবতে কি বলেছে কে? আপনার আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে। রিদির শক্ত কথা শুনে আরবিন কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল ওর দিকে। তারপর এক পা এগিয়ে এসে ঝাঁঝালো সুরে বলল, ভাবতে হচ্ছে, কারণ তুমি এখন আমার দায়িত্বে। তোমার কিছু হলে সে দায়ভার আমার উপরেই পড়বে, যা আমি কখনোই মেনে নিতে পারবো না। এজন্যই তোমাকে বলেছি, এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাও, আমাকে শান্তিতে বাঁচতে দাও। তুমি আমার অশান্তি আর দুশ্চিন্তার কারণ। আমি পারলে এখনই চলে যেতাম, কিন্তু অরবিন, তার আগে একটা প্রশ্ন। হঠাৎ ডিভোর্সের কথা তুললে দোষারোপটা আমি কার উপর দেব? আপনার উপরে? আপনি অ্যাকসেপ্ট করবেন? প্রশ্ন? এজন্যই আমাকে এখানে কিছুদিন হলেও থাকতে হবে, এক প্রকার বাধ্য হয়েই। কারণ আমরা একসাথে সংসারই করি। সেখানে ডিভোর্স দেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে হবে। আর আমি অবশ্যই নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিব না, অতটা উদার হতে পারবো না কখনোই। আরবিন আর কোনো কথা বলল না। রিদি ঠেলে ওর কাঁধ থেকে আরবিনের হাত সরিয়ে দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, আমি মরবো, বাঁচবো, যা খুশি করব। আপনি চোখ বন্ধ করে থাকবেন, আপনার উপর কোনো দায় চাপানো হবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। তবু আমাকে আমার মতো থাকতে দেবেন। আপনার মুখও দেখতে চাই না আমি। রিদির এমন ব্যবহারে আরবিন কিছুক্ষণ ভ্রু কুঁচকে উত্তপ্ত চাহনিতে তাকিয়ে রইল রিদির দিকে। কিছু বলতে যাবে, তখনই ফ্লোরের উপর পড়ে থাকা রিদির ফোনটা ভাইব্রেট স্ক্রিন অন হলো। ফোনটা তেমন কিছু হয়নি। রিদি দ্রুত ফ্লোর থেকে তুলে নিল ফোনটা। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। রিদি ফোন রিসিভ করে ওপাশের কথা শুনতেই বলে উঠল, ওহ শিহাব, তুমি? শিহাব, তুমি? এটা তোমার নাম্বার বুঝছি। হ্যাঁ, এই তো আমি বাসায় পৌঁছেছি মাত্র। তোমার দুশ্চিন্তা করতে হবে না, নিশ্চিন্ত থাকো। কাল আমাকে নিতে আসবে? কাল এসো, বরং আমার আরো সুবিধাই হবে, একা যেতে বোরিং লাগে। কথাটা বলার ফাঁকে আরবিনের রক্তচক্ষু আর চোখে দেখল রিদি। তবে তা সম্পূর্ণ উপেক্ষা করে গিয়ে বলল, আচ্ছা এখন রাখছি গো, পরে কথা হবে। রাতের খাবার খেয়ে নক দিও, কেমন? ওকে, বাই। রিদি কল কাটতেই আরবিন এগিয়ে আসলো। রিদির চোখে চোখ রেখে রাশভারী গলায় প্রশ্ন করল, কার সাথে কথা বলছিলে? একটা ছেলের সাথে। কোন ছেলে? আমার বন্ধু। শুধু বন্ধু না, খুব ভালো বন্ধু। আজকেই ইংলিশ কোচিংয়ে পরিচয়, তারপরেই ফোন নাম্বার দেয়া নেয়া। ও আমাকে মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে ওর বাড়ির দিকে গিয়েছে। তাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল ঠিকমতো পৌঁছেছি কিনা। বেচারা খুব দুশ্চিন্তা করছিল আমার জন্য।
হৃদি এবার দাঁতের দাঁত চেপে বলল, ওই ছেলেটার সাথে ওভাবে কথা বলছিলে কেন তুমি? কেমন ভাবে? ও গো, হ্যাঁ গো, রাখছি গো, এসব কেমন ধরনের কথাবার্তা? ও কি তোমার স্বামী হয়? স্বামী না হলেও খুব ভালো বন্ধু তো, অন্তত আপনার চেয়ে ভালো। তাই ও ভালো ব্যবহার ডিজার্ভ করে। ছাড়ুন তো, আপনার সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না। আমি রুমে যাচ্ছি, ডিস্টার্ব করবেন না। শিহাবের সাথে রেস্টুরেন্টে থেকে খেয়ে এসেছি, তাই আর রাতে খাবো না। কাল সকালে ঘুম থেকে উঠে যেন আপনার মুখ দেখতে না হয়, সেই ব্যবস্থা করবেন আশা করি। আপনার মুখ দেখলে আমার দিন খারাপ যাবে। হৃদি আর দাঁড়ালো না সেখানে। ও যাওয়া মাত্রই আরবিন ওর ফোনটা সেন্টার টেবিলের উপরে ছুঁড়ে ফেলে সোফায় বসে পড়ল। তারপর মেজাজ নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাত মুঠো করে টেবিলের উপর আলতো করে একটা ঘুষি মারল। আরবিন ছিল ক্যান্টনমেন্টে। ইউনিট কমান্ডার আব্দুল মুহিত স্যারের অফিস কক্ষের ভেতরে চেয়ারে বসে অপেক্ষা করছে ও। কিছুক্ষণ পর পর ঘড়িতে সময় দেখছে। আজ সকালটা খুব একটা ভালো যায়নি ওর। রাতে ঘুমাতে পারেনি ঠিকমতো। বেশ কিছু ফাইল ডকুমেন্ট জমা হয়েছিল, একেবারে সেগুলো ক্লিয়ার করতে গিয়ে হিমশিম খেয়েছে আরবিন। তবে হাল ছাড়েনি। কফির পর কফি গিলে সারা রাত বসে ঘাড় ল্যাপটপে চোখ রেখে মাথা ব্যথা করে সেগুলো শেষ করেছে। ভোরের দিকে ঘুমিয়েছিল 2.5 ঘন্টার মতো। তারপর উঠে স্যারের কল পেয়ে সোজা ক্যান্টনমেন্টে আসা। অনেকক্ষণ হলো আরবিন এসে বসেছে এখানে, অপেক্ষা করছে। বেশ বিরক্ত লাগছে ওর। অপেক্ষা করানো চরম অপছন্দ করে আরবিন, সে যে কেউই হোক না কেন। তবুও কিছু করার নেই। আব্দুল মুহিত স্যার আরবিনের নিকট খুবই সম্মানীয় ব্যক্তি। রসিকতা করে কাজের বাইরে বা কাজের ফাঁকে মাঝে মধ্যে দুটো কথা বললেও রাগে ক্ষোভে বসে তাকে কখনোই কোনো কিছু বলতে পারে না আরবিন। অন্যান্য অফিসাররা মাঝে মধ্যে নালিশ করলেও আরবিনের দ্বারা হয় না সেসব। স্যার এখনো এসে পৌঁছায়নি দেখে আরবিন ফোন বের করলো পকেট থেকে। ডাটা অন করে হোয়াটসঅ্যাপে ঢুকে সোজা সাব্বিরকে মেসেজ লিখলো। মেসেজটা এমন, তোমার আসতে এত লেট হচ্ছে কেন? স্যার এসে বসে আছেন অনেকক্ষণ, আমার সাথে আলোচনা করছেন। তুমি এখনও আসনি দেখে রাগারাগি করছেন। যেখানেই থাকো 5 মিনিটের মধ্যে স্যারের অফিসে চলে আসো। লম্বা মেসেজটা টাইপ করে সেন্ড করার পর নিশ্চিন্ত হয়ে বসলো আরবিন। হাত দুটো টান টান করে হাই তুলল। বিরক্তকর একটা দিন, না জানি বাকি 15 ঘন্টা কিভাবে কাটবে। সাব্বির অফিস রুমে আসলো আরবিন মেসেজ দেওয়ার 5 মিনিটের মধ্যেই। এরপর ঠিকঠাক টাইমে প্রচুর হাঁপাচ্ছে ও। খুব তাড়াহুড়া করে এসেছে বোঝাই যাচ্ছে। বুকে হাত দিয়ে জোরে বার কয়েক শ্বাস টেনে শান্ত হয়ে নিল সাব্বির। সামনের টেবিলের উপরে পাশে আব্দুল মুহিত স্যারের রয়্যাল চেয়ারটা খালি রেখে ভ্রু কুঁচকে আরবিনকে বলল, ক্যাপ্টেন, আপনি যে বললেন স্যার এসেছেন, আমাকে খুঁজছেন, রাগারাগি করেছেন, কিন্তু স্যার কোথায়? চেয়ার তো খালি। সাব্বিরের বোকা বোকা প্রশ্ন শুনে ক্রুদ্ধ হাসে আরবিন। ঘাড় ঘুরিয়ে বসে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, মিরাজ কাকার টঙের দোকানে বসে সিগারেট খাচ্ছিলে না? জি ক্যাপ্টেন। সাব্বির মাথা নত করে জবাব দেয়। আরবিন এবার কিছুটা রাশ ভারী গলায় বলে, ডিউটি আওয়ারের বাইরে ওখানে যাবে না। স্যার জানতে পারলে রাগারাগি করবেন। ডিউটি টাইম যখন শেষ হবে তখন যেতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে এখানে আসতে বলা হয়েছে আরও আগে, আর তুমি সেসবের পরোয়া না করে ওখানে চলে গেছো। স্যার দেরিতে আসুক, তবু তার কমান্ড অনুযায়ী এখানে এসে অপেক্ষা করবে। ইটস ইয়োর ডিউটি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। সাব্বির স্টেট দাঁড়িয়ে জবাব দিল। আরবিন শান্ত হলো এবার। সাব্বিরের দিকের পাশের চেয়ারটা টেনে দিল। সাব্বির গিয়ে বসলো সেখানে। তখনই আরবিনের সেলফোন ক্রিং ক্রিং শব্দে কেঁপে উঠল। আরবিন ফোন তুলে স্ক্রিনের নাম্বারটা দেখতেই চেয়ার ছেড়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সাব্বিরের দিকে ঘুরে বলল, তুমি বসো, আমি আসছি 5 মিনিটে। আরবিন বের হয়ে গেল অফিস রুম থেকে। বাইরের করিডোরের রেলিংয়ে ধরে দাঁড়িয়ে ফোন কল রিসিভ করতেই ওপাশ থেকে যেন ঝড় উঠল। না, কালবৈশাখী ঝড় নয়, এটাকে বলা যায় কথার ঝড়। কায়েস ফোনের ওপাশ থেকে রীতিমতো ধমকাধমকি করে বলল, তুই কইছিলি রে ভাই, বিয়ের পর তো তোর কোনো পাতা টাত্তাই পাই না, কোন নির্দেশে হলি? তোর সাথে আমার রবিবার সন্ধ্যাতেও টানা 3.5 ঘন্টার মতো কথা হয়েছে কায়েস। এমনকি মাসের মধ্যে 2-1 দিন বাদে প্রতিদিনই হয়। বিয়ে হয়েছে 6 মাসের বেশি। তাহলে তুই হিসাব কর
তোর সাথে আমি কতদিন কথা বলিনি। রাশভারী কণ্ঠে আরবিনের জবাবটা দিতেই কায়েস হিসাব করতে বসে গেল। সেকেন্ড 50 পরেই বলল, এই তো প্রায় 3 দিন হবে, তোকে তো গ্রুপেও পাইনি। মাত্র 3 দিন, তাতেই এত হাইপার হচ্ছিস কেন? আরে বন্ধু, তোকে ছাড়া আড্ডা জমে নাকি? আমি একটু ঝামেলায় ছিলাম গত কয়েকদিন, এমনকি এখনও আছি। তার মধ্যে আরেকটা ঝামেলা ঘাড়ে চেপেছে। কি ঝামেলা? কায়েস কৌতূহল হয়ে প্রশ্ন করলো। আরবিন বলল, প্রফেশনাল লাইফে কিছু ঝামেলা চলছে, ওসব বাদ দে, তোর কথা বল। আরবিন কথা এড়াতে চাইলো, কিন্তু কায়েস চেপে ধরলো ওকে। বলল, প্রফেশনাল ঝামেলা না হয় বাদ দিলাম, আর একটা ঝামেলা কি, তোর ওয়াইফকে এনেছিস নাকি? হুম। কিন্তু এই ব্যাপারটা আবার ঝামেলা হলো কেমনে? তুই না সব কিছু ঠিকঠাক করে নেওয়ার প্ল্যানিং করছিলি? করেছিলাম আসার সময় অবধিও, কিন্তু মাঝপথে আমার মত পাল্টে গেছে। ওকে দিয়েই আমি ডিভোর্সের প্রসেসিংটা করাবো। মানে আবার কি হয়েছে তোদের মধ্যে? ভাই, তোরা দুটো কি ভালো হবি না? আমি আমার জায়গায় ঠিকঠাক আছি কায়েস, কিন্তু পরিস্থিতি আর ও ঠিক নেই, আর ওর ঠিক হওয়ার সম্ভাবনাও দেখি না। তারপর আবার এর মধ্যে বড় একটা ঘটনা ঘটে গেছে, সেসব বাদ দেই। তোর কি খবর? আরে আমার খবর চার দোস্ত, তোর কথাবার্তা শুনি তো আমার মাথা আউলা চাউলা লাগতেছে। তোরা তার মানে সত্যি আলাদা হয়ে যাবি? আর কোনো সুযোগই নেই? সুযোগটা আমি হতে দিচ্ছি না, ইভেন ফিউচারেও দেব না। ওকে আমার সাথে না জড়ানোই বেটার। যতটুকু জড়িয়ে ফেলেছি সব কিছু ভুলেও গেছি। আমরা আলাদাই ভালো থাকবো। ও আমার জন্য একটা অশান্তি। ওর অনেক দোষ ত্রুটি আছে, ভুল করেছে বারবার। ওকে লাস্ট টাইম একটা উচিত শিক্ষা দিয়ে তবে ছেড়েছি। তারপর আর মনে হয় না ও আমার প্রতি আর দুর্বল হবে, বরং নিজের পথ বেছে নেবে। নিক, আমি শুধু এইটুকুই চাই, ও আমার থেকে দূরে সরে যাক। কিন্তু তোর হঠাৎ এমনটা চাওয়ার মানে কি? তুই তো বলেছিলি ওকে বোঝাবি, আর এটা বলেছিলি কিছুদিন কাছাকাছি থেকে বোঝালে ও শিওর বুঝবে। তাহলে হঠাৎ তোর এমন পরিবর্তন হওয়ার কারণ কি? ঢাকা থেকে সিলেট আসার পথে আমাদের উপর হামলা হয়েছিল কায়েস, সাথে ও ছিল, ওকেও জানানো হয়েছিল। আরবিন শান্ত স্বরে কথাটা বলে। কায়েস উত্তেজিত হয়ে এবার তড়িঘড়ি করে বলল, তার মানে তুই... ফোন রাখছি, কমান্ডার স্যার আসছেন, ওনার সাথে কথা বলতে হবে। কোয়ার্টারে ফিরে সন্ধ্যার পরে মেসেজ দেব। আরবিন ফোন কেটে দিল। যথেষ্ট বলা হয়ে গেছে কায়েসকে, বরং অনেক কিছুই বলে দিয়েছে। কায়েস ফোন হাতে নিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। ও নিজেও খুব ভালো করে জানে পরবর্তীতে আরবিন আর এই টপিক ওঠাবে না, বরং এড়িয়ে যাবে যথাসম্ভব। আব্দুল মুহিত স্যার সামনে একটা ছোট্ট রাবারের বল কাচের টেবিলের উপরে এক হাতে ঘোরাচ্ছেন দক্ষতার সাথে। আরবিন আর সাব্বির চেয়ারে বসে চুপচাপ দেখছে তার কার্যকর্ম। আরবিন এবার মুখ খুলল। স্যার, আই থিঙ্ক এটা তার কাজ। সাব্বির আরবিনের কথা শুনে চমকে উঠে ওর দিকে ফিরে প্রশ্ন করল, মেজর মেজর কেন এমনটা করবেন? এখন মেজর টেজর ছাড়ো, তাকে যে বরখাস্ত করা হয়েছে মাস দুয়েক আগে, তা কি ভুলতে বসছ? সাব্বিরের কথাটার জবাবটা বেশ রুক্ষভাবে দিলেন ইউনিট কমান্ডার আব্দুল মুহিত স্যার। আরবিনও তার সাথে মাথা নাড়িয়ে সহমত জানালো। সাব্বির চেহারায় অনুতপ্তার ভাব এনে সরি বলে মাথা ঝাঁকালো। আব্দুল মুহিত এবার আরবিনের দিকে ফিরে বললেন, তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? অনেকগুলো পয়েন্ট আছে স্যার, আর আমি অল পয়েন্ট অফ ভিউ থেকেই ভেবে দেখেছি। প্রথম দিনেই ও যেই সংস্থার হয়ে দালালি করত, তারা এখনও অ্যাক্টিভ, ধরাছোঁয়ার বাইরে। এমনকি ওদের টার্গেট করা ডকুমেন্টসগুলো এখনও আমাদের কাছে রয়েছে। তাছাড়াও নেওয়াজ, হাতেম এরা আমাদের টিম মেম্বার। আমরাও ওর চাকরি থেকে বরখাস্ত হওয়ার কারণ এটা অনেকেই জানে, এমনকি ও তো খুব ভালোভাবে জানে। পরপর আমাদের টিম মেম্বারদের সবার উপর হামলা হচ্ছে, আমাদেরকে দীর্ঘ সময় ধরে ফলো করা হচ্ছে। ঢাকা থেকে ফেরার পথে ঘটনা ঘটার আগে পর্যন্ত আমি আন্দাজ করতে পারিনি, কিন্তু পরে খুব সূক্ষ্মভাবে ভেবে দেখলাম ম্যাথ সলিউশনে ওর নামটাই সবার আগে উঠে আসছে। আর এখন ওর দলবল আরও বেশি ভারী এবং সিচুয়েশন ডেঞ্জারাস লাইনে আপ ডাউন করছে।
কথাগুলো বলে থামে আরবিন, জোরে শ্বাস নেয় কয়েকবার। আব্দুল মুহিত কিছুক্ষণ ভেবে চিনতে বলেন, প্রুফ ছাড়া কোনো কথা তোলা যাবে না আরবিন। গতবারও খুব বেশি প্রমাণের অভাবে ওকে শুধুমাত্র চাকরি হতে বরখাস্ত করার ব্যবস্থা করতে পেরেছি। এই নিয়ে হইচই যদিও কম হয়নি, পুরো কন্টেনমেন্টে সারা পড়ে গেছিল, তবে যথেষ্ট প্রমাণের অভাবে উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি। এবারে বিষয়টা খুবই সেন্সিটিভ, তাই বুঝে শুনে কথা বলতে হবে। আর তোমার ধারণা যদি সঠিক হয় তাহলে ওকে দেশদ্রোহের মামলায় শাস্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরবিন এবার কিছুটা ভেবে বলল, স্যার, প্রুফ তেমন হাতে আসেনি এখনও। আমি যথাযথ চেষ্টা করে যাচ্ছি, খুব শীঘ্রই আপনাকে জানাবো। তবে আপাতত এটুকু জেনে রাখুন, ও ফেরার মানে নিজের বাসায় নেই। ও যেই বাসায় এখন ফ্যামিলি নিয়ে থাকে সেখানে একজনকে ছদ্মবেশে পাঠিয়েছিলাম। জানা গেছে ও নাকি এখন ব্যবসা করছে, আর ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে। যদিও কথাটা আমার বিশ্বাস হয়নি। আব্দুল মুহিত এবার বেশ রাশভারী কণ্ঠে বললেন। তুমি এতটা শিওর হচ্ছে কীভাবে ওর বিষয়ে? আরবিন এবার উঠে দাঁড়ালো, টেবিলের ওপর 2 হাত রেখে বলল, স্যার, আপনারা এত বছরে ওকে না চিনলেও আমি কিন্তু মাত্র 4 মাসেই চিনে গিয়েছিলাম ওকে। এই কথা অস্বীকার করতে পারবেন? আমি সর্বপ্রথম ওর কার্যকলাপ তুলে ধরেছিলাম অথরিটির সামনে। তাছাড়াও ও আমাকে সবচেয়ে বড় শত্রু মনে করে, সেই হিসেবে আমিও ওকে শত্রু ধরে নিয়েছি, আমার দেশের শত্রু। সেই হিসেবে শত্রুর গতিবিধি সম্পর্কে সচেতন থাকা একজন আর্মড অফিসারের ডিউটি। আশা করি বুঝবেন। আরবিন কিছুটা ক্ষোভ নিয়েই কথাটা বলল। আব্দুল মুহিত এবার মৃদু হেসে ওকে শান্ত করতে বললেন, আরে বসো বসো, কথায় কথায় তো তেতে ওঠো কেন বাপ? আমাকেও মেজাজ দেখাতে ছাড়ো না তুমি। তোমাকে কবে অথরিটি ধরে বসেছে? শেষের কথাটা রসিকতা করেই বললেন আব্দুল মুহিত। আরবিন শান্ত হয়ে বসলো। আব্দুল মুহিত স্যারের সাথে এটা ওর আর সাব্বিরের পার্সোনাল একটা মিটিং। কমান্ডারের সাথে আরও কিছুক্ষণ আলাপ আলোচনা হলো ওদের। টিমের সকল অফিসারদের নিয়ে একটা সিক্রেট মিটিং করার পরিকল্পনা হলো। আরবিন সবে কোয়ার্টারের ভেতরে ফিরছিল তখন হঠাৎই ভেতরের গেটের কাছে যে থমকে দাঁড়ালো ও। ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে সবে। সেই আলো আধারির খেলায় আরবিন দেখল রাস্তার বিপরীত পাশে একটা রিক্সা দাঁড়ানো। রিক্সা থেকে নামছে হৃদি। ওর এক হাতে ব্যাগ, এক হাতের মুঠোয় এক থোকা টকটকে লাল গোলাপ ফুল। রিক্সায় বসে আছে একজন ছেলে। ছেলেটার মুখ ভালোভাবে খেয়াল করে দেখতেই চমকে উঠল আরবিন। 2 পা পিছিয়ে গেল কি মনে করে যেন, ভয়ে নয় হতভম্ব বিস্মিত হয়ে। হৃদির গাউনের ওড়নাটা রিক্সার সাথে বেঁধে গিয়েছে। রিক্সায় বসে থাকা ছেলেটা সেটা আলতোভাবে টান দিয়ে ছাড়িয়ে দিতেই হৃদি সম্ভবত তাকে থ্যাঙ্কস বলল। এরপর হাসি মুখে হাত নাড়িয়ে বিদায় জানালো। আরবিন সব কিছু স্পষ্ট দেখল দৃঢ় হয়ে। হৃদি গেটের কাছে এগিয়ে আসতেই আরবিনকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে চমকে গেল, তারপর স্বাভাবিক হয়ে হাসি মুখে এগিয়ে গেল। ওই হাসিতে আরবিনের মন মস্তিষ্ক জ্বলন ধরল যেন। হৃদি ওকে পেরিয়ে আগে আগে হাঁটতে লাগলো। আরবিন তখনও কিছু বলল না, চুপচাপ ওর পেছনে কোয়ার্টারের ভেতরের দিকে হাঁটা ধরল। হৃদি বেশ অবাকই হচ্ছিল। এই যে এতটা লম্বা পথ পেরিয়ে কোয়ার্টার ভবনে দোতলা অ্যাপার্টমেন্টের সিঁড়ি বেয়ে আসা পর্যন্ত আরবিন একটা টুস শব্দ পর্যন্ত করেনি। হৃদির ভুল ভাঙল ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করার মাত্র। সোজা নিজের ঘরের দিকেই যাচ্ছিল ও। পেছন থেকে জোরে দরজা আটকানোর শব্দে বুক ধরফর করে উঠল ওর। এতটা প্রতিক্রিয়া দেখানোর তো কোনো মানেই হয় না। আহামরি কিছুই করেনি ও। হৃদি নিজের ঘরে যেতে পারল না। তার আগেই পেছন থেকে আরবিন ওর হাতের বাহু টেনে ধরে বলল, দাঁড়াও। হৃদি দাঁড়িয়ে গেল। আরবিন সামনে এগিয়ে এসে ওকে বলল, আজ যেই ছেলেটাকে দেখলাম ওকে চেনো কিভাবে? গতকাল না বললাম আপনাকে, বন্ধু হয় আমার। সরি, খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ডও বলা যায়। আরবিন এবার বেশ শান্ত স্বরে প্রশ্ন করে, শিহাব? হুম। ওর সাথে আর মিশবে না তুমি? আরবিন যথেষ্ট শান্ত গলায় কথাটা বললেও হৃদির খুব গায়ে লাগলো। আরবিনের হাত টান মেরে সরিয়ে দিয়ে বলল, কেন মিশবো না কেন? আমি যার সাথে খুশি মিশবো, যাকে খুশি বন্ধু বানাবো, তাতে আপনার কি? আরবিন এবার কিছুটা ক্ষিপ্ত হলো, তবু নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে বলল, সবার সঙ্গে মেশা ঠিক নয় দিদি। ওই ছেলেকে তা তুমি জানো? কে? বাসারের ছেলেও। এই বাসারটা আবার কে? চাকরি থেকে বিতাড়িত হওয়া একজন আইটি অফিসার,
মেজর পদে ছিল ও, এক কথায় দেশদ্রোহী। শিহাব ওর ছেলে, নাম জানা ছিল না বাসারের ছেলের, তবে ফেইসে চেনা। ওর রক্ত খুব খারাপ, দেশদ্রোহীর রক্ত। ওর বাপ খুব ডেঞ্জারাস লোক, এজন্য বলছি ওর সাথে মিশলে তোমার ক্ষতি হবে। আরবিন ভেবেছিল ওর এই কথার পরে অন্তত হৃদি ওর কথা মেনে নিবে, কিন্তু হৃদি ওকে আরও বিস্মিত করে বলল, তাহলে তো ভালোই হলো। রতনের রতন চেনে আমিও দেশদ্রোহী আপনার কথায়, আর শিহাবও দেশদ্রোহী ছেলে। এক কথায় দেশদ্রোহী আপনার এই ভাষায়। এখন তো শুধু বন্ধুত্ব করেছি, আপনার সাথে সব সম্পর্ক শেষ করে এরপরে ওর সাথে প্রেম করব, কপালে থাকলে বিয়েও করে নিব। কি ভালো হবে না বলুন?